মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের। এবারে জানিয়ে দিব ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়েই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েল। আরও জানাবো গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি, সরাসরি হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। এদিকে ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সব শেষে জানিয়ে দিব গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে শাস্তি না দিলে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকা ক্ষতিপূরণ না দিলে তেহরান পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন। বুধবার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা কথা বলেন। জ্যেষ্ঠ ওই কর্মকর্তা বলেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ না দেওয়া হয় এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে তেহরান এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিতে প্রস্তুত। ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার অনুরোধের জবাবে কর্মকর্তা বলেন, তেহরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এবং আলোচনাকে প্রি ম্যাচিউর মনে করে। তিনি বলেন, আমেরিকানরা আলোচনা শুরু করার চেষ্টা করছে, কিন্তু ইরান সংঘাতের অস্থায়ী সমাপ্তির অবস্থায় রয়েছে। ইরানি বাহিনীকে আরও যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করে ওই কর্মকর্তা বলেন, আমাদের হাত ট্রিগারের উপর রয়েছে, কিন্তু শিশু হত্যাকারী সরকারের কোনো ভুল হিসাব নিকাশের ক্ষেত্রে এবার আমরা শত্রুর প্রথম গুলি চালানোর জন্য অপেক্ষা করব না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এই অঞ্চলে তার প্রক্সি শক্তিকে নিয়ন্ত্রণ করা। ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়েই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েল। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সাইয়েদ ইসলাম খতিব বলেছেন, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার কার্যকরিতার কারণে ইসরায়েলি সরকার যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। শহীদ মেহেদি রব্বানি এবং গোলাম রেজা মেহরাবির স্মরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন খবর বার্তা সংস্থা মেহেরের। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর কার্যকর ক্ষেপণাস্ত্র যেমন তাদের যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিল, তেমনি সমস্ত গোয়েন্দা ও নিরাপত্তা প্রতিষ্ঠানও চাপ প্রয়োগ করছে। সাম্প্রতিক দিনগুলোতে আপনারা দেখেছেন যে ইহুদিবাদী সরকারে গোয়েন্দা অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের কিভাবে ন্যায্য পরিকল্পনা উপস্থাপন করতে হয়েছে। তিনি আরও বলেন, শত্রুরা যেসব বিদ্রোহের পরিকল্পনা করেছিল অথবা যাকে তারা ইসলামী প্রজাতন্ত্রের সমাপ্তি বলে অভিহিত করেছিল, তা সত্ত্বেও আমরা 12 দিনের যুদ্ধের সময় ইরানের সম্পূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তা প্রত্যক্ষ করছি। ড্রোন এবং এমএভি ইস্যু সম্পর্কে খতিব বলেন, এই বিষয়গুলো সামরিক অবস্থার সাথে সম্পর্কিত এবং বিমান প্রতিরক্ষা কৌশলের উপর নির্ভর করে। দেশের সশস্ত্র বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের মোকাবেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। গত 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল। 12 দিনের এই আগ্রাসনে ইসরায়েলকে সমর্থন জানিয়ে গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়। সরাসরি হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলে তাদের জীবিত বের হতে দেওয়া হবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা। এ মিশন সফল করতে স্বয়ং গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান। এর সঙ্গে ভারতে পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও এই ঘটনায় সরাসরি জড়িত বলে জানা গেছে। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন। শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগে 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছে, এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে।
তোমরা বসে আছো কেন? যে যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন, তোমরা ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে, এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদেরকে প্রতিহত করতে হবে। টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে। আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে, তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর মধ্য দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেন আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের মোহাম্মদপুরের বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই পরে এনসিপি নেতাদের গাড়িবহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করে বিএনপি। দলটি আরও মনে করছে, এর অংশ হিসাবে পরিকল্পিতভাবে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি উঠে আসে। এছাড়া সংস্কার নিয়েও বৈঠকে আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, বিশেষ করে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশের উদ্দেশ্য, আওয়ামী লীগের হামলা, সংঘর্ষে হতাহত, সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা প্রবৃত্তি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আলোচনা হয় সম্প্রতি রাজধানীর মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ড, কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য ও স্লোগান এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়। এতে বলা হয়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় 4 জন নিহত হওয়ায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে স্থায়ী কমিটি। সভা মনে করে, প্রতীত ফ্যাসিস্ট হাসিনার সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণ করে, যার ফলে সরকারকে 144 ধারা ও কারফিউ জারি করতে হয়, যা এ মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা বলে মনে করা হয়। সবাই এ প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়। নেতারা আশা করেন, রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম রমজান মুন্সি। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ রমজান মুন্সি। নিহতের ভাই ইমরান মুন্সি গণমাধ্যমে বলেন, বুধবার দুপুর 2:30টার দিকে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় রমজান গুলিবিদ্ধ হন। তার ডান হাতের কবজির উপর এবং ডান বগলে গুলি লাগে। সেদিন রাতেই রমজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর তার মৃত্যু হলো। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সুমন বিশ্বাস ও আব্বাস আলী নামে আরও 2 গুলিবিদ্ধ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। দফায় দফায় হামলার পর পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুরো শহরে সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে 4 জন নিহত এবং অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হন।